প্রেসিডেন্ট ওয়াহেজ ইমরান পর্ব সংখ্যা ৩। লেখনীতে সানজিদা আক্তার মুন্নি। সারাদিনের হাড়ভাঙা খাটুনি আর তার সাথে উপরি পাওনা হিসেবে জনগণের একগাদা গালাগাল, সব মিলিয়ে একা আকাশ বিঘ্নতা কাঁধে নিয়ে বাড়ি ফেরে ওয়াহেজ। ভেবেছিল বাড়ি চৌকাঠে পা দিলেই বুঝি একটু স্বস্তি মিলবে, কিন্তু হায়, ঘরে ঢুকতে না ঢুকতে শুরু হয়ে যায় আরেক প্রস্তর নাটক। মা আর ছোট চাচি এত পেতেই ছিলেন। ওয়াহেজকে দেখা মাত্রই তারা শুরু করে নালিশের পাহাড়। অভিযোগের কাঠগড়ায় আর কেউ না, সে আনভি। ওয়াহেজের ভেতরটা তিক্ততায় ভরে ওঠে। ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে সে মনে মনে ভাবে, শালা বিয়ে করায় কি তবে ভুল হলো? দুনিয়ার প্রতিটি পুরুষেরই কপালে কি একই জ্বালা লেখা থাকে? বিয়ের বয়স 24 ঘন্টাও পেরোলো না, এর মধ্যেই শুরু হয়ে গেল বইয়ের নামে বিচার সভা। আর কি যে বিচার করবে? বিচার হলো আনভির মৌনতা। অভিযোগের ফেরেস্তা বেশ লম্বা। আনভি নাকি সারাদিন একবারও ঘর থেকে বের হয়নি। উষার বান্ধবীরা এসে ওকে ওই 4 দেওয়ালের বাইরে থেকে বের করতে পারেনি। এখানেই শেষ না, সে সারাদিন মাত্র কেবল একবেলা ভাত মুখে দিয়েছে। বাড়ির কারোর সাথে দু কথা আর পর্যন্ত বলেনি। নতুন বইয়ের কাছ থেকে এমন আচরণ ওনাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত। হাসি খুশি চঞ্চল বইয়ের বদলে এমন গুমোটে আচরণ দেখা ওনারা তাই ক্ষোভে টকবক করছেন। তাই বেশ ক্ষোভের আগুনে আজ এখন সরাসরি এসে লাগছে বিধ্বস্ত ওয়াহেজের গায়ে। ওয়াহেজ সব অভিযোগ নীরবে হজম করে রুমে আসে, উদ্দেশ্য আনভিকে জিজ্ঞেস করা সে কেন এমন করেছে, কি কারণে অহেতুক এই যন্ত্রণা সৃষ্টি করছে। এসব ভাবতে ভাবতে সে ঘরে প্রবেশ করে, কিন্তু ঘরে ঢুকে দেখে আনভি নেই। ওয়াহেজ হাতের কোটটা বিছানায় রেখে ওয়াশরুমের দিকে তাকায়, না, সেখানেও নেই। ওয়াশরুমের দরজা বাইরে থেকে লক করা, তাহলে বোধহয় বারান্দায় আছে এই ভেবে ওয়াহেজ বারান্দার দিকে পা বাড়ায়। বারান্দার দরজায় আলতো পায়ে এসে দাঁড়াতেই তার চোখে পড়ে আনভিকে। আনভি বারান্দার ফ্লোরে বসে টেবিলের ওপর রাখা বাংলাদেশ কানেক্ট লগ ইন করার প্রাণপণ চেষ্টা করছে। ল্যাপটপের পাশে তার আইডি কার্ড পড়ে আছে। আজ সকালে আনভির খালামণি তার আগের বাসা থেকে প্রয়োজনীয় সব জিনিসপত্র দিয়ে গেছে, তাই ল্যাপটপ আর আইডি কার্ড এখানে তার হাতে। নিজের কাজের জন্য একটা সোশ্যাল মিডিয়া খুবই প্রয়োজন, কিন্তু ফেসবুক, টিকটক বা বর্তমানে অন্য সব প্ল্যাটফর্ম ব্যান থাকার কারণে বাধ্য হয়ে ওয়াহেজের টিমের তৈরি করা এই সাইডে লগ ইন করার চেষ্টা করছে, কিন্তু করতে পারছে না। একবার ব্যর্থ হয়ে আনভি নিজের মনে বিড়বিড় করতে শুরু করলো, এই প্রেসিডেন্ট একটা আস্ত বলদ। এসব বন্ধ করার কি খুব প্রয়োজন ছিল? এখন মানুষ লগ ইন করতে পারছে না, সবার কত সমস্যা হচ্ছে, এগুলো কি তার মাথায় আসে না? সারাক্ষণ প্যাচের মতো মুখ বানিয়ে রাখে, কাজকর্ম করে গাধার মতো। আরে ভাই, এখন আমাদের মতো মানুষ কই যাবে? কি হবে আমাদের? এটা তো লগ ইনই হচ্ছে না। দূর দূর দূর, চলে যাবো এই দেশ ছেড়ে। একটা কিডনি বিক্রি করলেও হয়তো বা এই দেশ থেকে যাওয়ার টাকা হয়ে যাবে। বিরক্তিতে সব ছেড়ে দিয়ে না। আনভি উঠে দাঁড়াতেই আড়মোড়া ভেঙে পিছনে তাকায়, অমনি তার হুঁশ উড়ে যায়। এক বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় সে। যার ব্যাপারে এতক্ষণ এত কিছু বলছিল, সে মানুষটি তার পিছনে ঠিক ঠায় দাঁড়িয়ে আছে। ওয়াহেজকে দেখে আনভি আমতা আমতা করে বলল, আপনি আপনি ওয়াহেজ আনভির কথায় কোনো উত্তর না দিয়ে ধীর পায়ে তার দিকে এগিয়ে আসে। একদম কাছে এসে আনভি দুবাহু নিজের দুবাহুতে শক্ত করে চেপে ধরে। আনভি বড় বড় চোখ করে তাকায় ওর দিকে। জীবনে প্রথম কোনো পুরুষের স্পর্শ, পুরুষালী ছোঁয়া কেমন যেন এক মুহূর্তেই হাড়াহাড়ি টের পাচ্ছে। হাত পা অবেশ হয়ে আসছে, মুখ দিয়ে কোনো টু শব্দ বের হচ্ছে না, বা টু শব্দ করে তাকে সরিয়ে দেওয়ার সাধ্য তার নেই। ওয়াহেজ আনভিকে শক্ত করে ধরে একটু দূরে সরিয়ে দেয় এবং নিজেকে ল্যাপটপের সামনে বসে পড়ে। এরপর দ্রুত বাংলাদেশ কানেক্টে সঠিকভাবে লগ ইন করে দেয়। আনভি এখনও সে আগের ন্যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কাজ শেষে ওয়াহেজ উঠে দাঁড়ায় এবং আনভির মুখের দিকে তাকিয়ে বলে, ভালোভাবে কিছু করতে শিখো। ভালোভাবে নিজে করতে পারো না, আর কিছু হলে সরকারের দোষ। আনভিও দমে যাওয়ার পাত্রী নাকি? ওয়াহেজের কথার পিঠে চট করে বলে দেয়, তো দোষ তো সরকারেরই। সে এমন নিয়ম চালু না করলেও তো এত কিছু হতোই না। ওয়াহেজ ঠান্ডা গলায় শুধায়, সরকার তো বলেছে কি জন্যে সব করলো, তাই না? শব্দ নথিপত্রে লিখে দিয়েছে, তুমি কি সেটা পড়োনি? আনভি আসলে কিছুই পড়েনি, কিন্তু এখন
পড়নি বললে তো অপমানিত হবে। তেমতেমতে করে বলল, পড়েছি তো, তাই তো বললাম আর কি। আমি তো প্রেসিডেন্টকে বলেছি। আপনি কি এত খেপছেন? আপনাকে কিন্তু আমি ঘরের ভেতর প্রেসিডেন্ট মানি না, তাই প্রেসিডেন্ট হিসেবে কোনো কথা বলবেন না। আমি কি তোমাকে একবারও কোনো প্রকার কথা বলেছি? প্রশ্নটা আনভির দিকে ছুড়ে দিয়ে ওয়াহেজ বারান্দার এক কোণে রাখা সোফায় আছড়ে পড়ে। শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। নিজের সমস্ত ভাসিয়ে সঁপে দেয় সোফাতে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা এলিয়ে দেয় কুশনে। আনভি তার প্রশ্নের দিকে কিছু একটা বলতে গিয়ে থমকে যায়। শব্দগুলো গলার মধ্যে দলা পাকিয়ে ওঠে, কারণ তার দৃষ্টি এখন স্থির হয়ে যায় অহেজের ওপর। লোকটা কি ভীষণ ক্লান্ত। সারাদিনের অমানবিক ধকলে শরীরটা মনে হচ্ছে না আর বইতে পারছে। একদম নেতিয়ে পড়েছে। চোখ দুটো মদে আসছে, সেই চোখের দিকে স্পষ্ট কালচে ছায়া। মুখটা কেমন রক্তশূন্যতা ফ্যাকাশে হয়ে আছে। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম আর উস্কো খুস্কো চুলগুলো তাকে আরো বেশি বিধ্বস্ত করে দিচ্ছে। শার্টের হাতাটা কনুই পর্যন্ত গোটানো, বুকের ওপরে কয়েকটা বোতাম খোলা। সেখানে দিয়ে দেখা যাচ্ছে এক ক্লান্ত বুকটা কেমন ঘন ঘন ঘন্টা নামা বেজে চলেছে। এই মুহূর্তে কোনোভাবে বিধ্বস্ত ওয়াহিসকে দেখে আনভির বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। তার মনে হয় দিন শেষে পুরুষ মানুষের এমন নিঃস্ব, ক্লান্ত আর বিধ্বস্ত চেহারা চেয়ে বোধহয় কষ্টদায়ক কোনো কিছুই দৃশ্য পৃথিবীতে আর নেই। আনভিকভাবে করুণ চোখে পলক্ষীনভাবে তাকিয়ে থাকতে দেখে অহেজ খুব কষ্ট করে চোখের পাতা দুটো একটু ফাঁক করে। ক্লান্তিতে জড়িয়ে আসা গলায় ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি হলো? এভাবে তাকিয়ে আছো কেন? অহেজের প্রশ্নে আনভি হুঁশ ফেরে। কিছুটা অপ্রস্তুত হয়ে দুদিকে মাথা নাড়িয়ে বলে, না কিছু না। এবার অহেজ আনভিকে জিজ্ঞেস করে, তুমি ঘর থেকে বের হওনি কেন? তোমার বিরুদ্ধে অভিযোগ কেন শুনলাম? শোনো মেয়ে, তোমাকে বিয়ে করেছি বাবার চাপে আর সম্মান বাঁচাতে। এখন আবার তোমার নামে কোনো অভিযোগ আমি সইতে পারবো না। অহেজের কথাগুলো শুনে আনভি এক তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ে। এরপর ম্লান হেসে বলে, কোথায় বের হব? কেউ তো আমায় দাম দেয় না। আমি তো যেচে বলিনি আমাকে বিয়ে করুন। আমার বাবা নামক তামাকধারী মানুষটা আমি বাধ্য করেছে। এখন আমার কি করার আছে? আর আপনার পরিবারের মানুষ আমার সাথে এমন আচরণ করে যেন মনে হয় আমি আপনার সাথে পালিয়ে এসেছি। আপনার মা আমাকে বলেছে আমার মা নাকি আমার বাবার সম্পত্তির লোভে তাকে প্রেমের জালে ফাঁসিয়ে তার মিস্টেক হয়ে গিয়েছে। অথচ আমি আমার বাবার প্রথম সন্তান। আমার মা আমার বাবার সাথে তখন ছিলেন যখন আমার বাবা আমার সৎ মায়ের বাবার কোম্পানিতে মাত্র 7,000 টাকার স্যালারিতে চাকরি করতেন। আচ্ছা, এরপরও কি আপনি আমাকে বলবেন আমি কিভাবে কিছু বলিনি? এসব শুনে ওহেজ কিছুক্ষণ চুপ থাকে। সে বুঝতে পারে তার মায়ের ভুল ছিল। কিছুক্ষণ নীরবতা পালন করে বসা থেকে উঠে দাঁড়ায় ওয়াহেজ। তারপর আনভিকে শান্ত গলায় বলে, আমার মায়ের বলাটা ঠিক হয়নি আমি জানি, কিন্তু আমার মা তো এত কিছু জানে না। তোমার বাবা সবাইকে এটাই বলেছে, আর আমার মা তিনি তাই তো বিশ্বাস করেছে। এতে আমার মায়ের কোনো দোষ নেই, বা দোষ আছে কিনা তুমি বলো। এতটুকু বলে ওয়াহেজ রুমের ভেতরের দিকে যায়। আনভির কলিজাটা ছিঁড়ে যায়। তার মা বড়ই হতভাগা, মরে গিয়েও বদনাম ঘুচালো না। হায় রে কপাল! আনভি কাতর গলায় পেছন থেকে ডেকে ওঠে, অহেজ শুনছেন? আনভির ডাকে অহেজের পা থেমে যায়। সে ঘাড় ঘুরিয়ে আনভির দিকে তাকিয়ে নিস্পৃহ সুরে বলে, জি শুনছি। আনভি অহেজের চোখে দিকে তাকিয়ে বেদনাতুর সুরে বলে, আমি না অবৈধ সন্তান নই। আমার মা চরিত্রহীন ছিলেন না। বিশ্বাস করেন আমার এই একটা কথা। ওয়াহেজ কিছুক্ষণ মৌন থাকে, তারপর ধীর গলায় বলে, করলাম। এটুকু বলে ওয়াহেজ দ্রুত রুমে চলে যায়। রুমে এসে কোনো দিকে না তাকিয়ে আলমারি থেকে কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে যায় শাওয়ার নিতে। শাওয়ার ছেড়ে পানির নিচে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সে। কি করবে বুঝতে পারছে না। সারাকে তার পছন্দ, বেশ পছন্দ। বিষয়টা এমন না যে সে সারাকে আগে থেকেই পছন্দ করত। তাদের বিয়ে ঠিক হওয়ার পর থেকেই দেখা কথা হয়। তখন থেকেই সারাকে নিয়ে তার মনের কোণে আলাদা এক অনুভূতি সৃষ্টি হয়। সবার
সবার ক্ষেত্রে এমনটা হয়। বিয়ে ঠিক হওয়ার পর সারাকে সে নিজেই নিজের স্ত্রী ভাবতে শুরু করেছিল। কর্মক্ষেত্রের বাইরে তার সব ভাবনায় সারাকে ঘিরে আবর্তিত হতে থাকে। তাই বর্তমানে আনবিকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। আবার আনবি মেয়েটাকেও তার কেন জানি খুব অসহায় মনে হয়। আনভির অবস্থা সে বুঝতে পেরেছে, খুব ভালো করেই বুঝতে পেরেছে, কিন্তু তারপরেও এই মুহূর্তে আনভিকে মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব। গোসল শেষে একটা সাদা টি শার্ট আর কালো ট্রাউজার পরে ওয়াহিদ ওয়াশরুম থেকে বের হয়। বের হয়ে দেখে আনভির রুমে রাখা টেবিলের ওপর খাবার সাজাচ্ছে। আনভিকে খাবার রাখতে দেখে ওয়াহিদ ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এগিয়ে আসতে আসতে জিজ্ঞেস করে, তুমি খাবার কেন আনলে? নিচে গিয়ে খেয়ে আসতে। আনভি পেছন ঘুরে ওয়াহিদের দিকে তাকিয়ে বলে, আমি খেতে গিয়েছিলাম। খাওয়া শেষে আপনার মা বললেন আপনার জন্য খাবার নিয়ে আসতে, তাই এলাম। ও, ছোট করে উত্তর দিয়ে ওহেজ চেয়ার টেনে বসে পড়ে। তারপর বিসমিল্লাহ বলে খেতে শুরু করে। ওহেজকে খেতে দেখে আনবি মনে মনে ভাবে, বিছানায় রাখা ওহেজের কোটটা ওয়াশিং মেশিনে দিয়ে আসি। এতটুকু ভেবে সে সরল মনে ওহেজের কোটে হাত বাড়ায়। কোটে স্পর্শ করতে ওহেজ এক প্রকার ধমকে ওঠে, এই, আমার জিনিসে হাত দেবে না। স্থির হওয়ার চেষ্টা একদম না। অহেজের আচমকা ধমকটায় চিবুকে আছড়ে পড়ে আনভির সম্মানে। মুহূর্তে লজ্জায় যেন পাথর বনে যায়। ছি, এভাবে কেউ ধমক দেয়? তবে লজ্জাটাও মুহূর্তের আগে পরিণত হয়। হাতের কাছে অহেজের কোটটা, সেটা সজোরে ছুঁড়ে মারে আবারও বিছানায়। ছুঁড়ে মেরে তীক্ষ্ণ দৃষ্টি তাকায় অহেজের দিকে। তারপর কণ্ঠে একরাশ ঝাঁজ নিয়ে কড়া গলায় বলে ওঠে, এত খারুশ কেন আপনি? কেন সবসময় এমন করে কথা বলেন? দেব না আমি আপনার, দেব না আমি হাত, একদমই দেব না। আর আপনার মতো এমন একটা গন্ডারের, একটা পান্ডার স্ত্রী হয়ে থাকার কোনো শখ নেই আমার। কথাগুলো একদমই বলে হনহন করে সোফা দিকে এগিয়ে আসে আনভি। ব্ল্যাঙ্কেটটা টেনে নিয়ে ধপ করে শুয়ে পড়ে সোফায়। আনভির এমন তরাক কথা আর চমকানো আক্রমণাত্মক আচরণে ওয়াহেজ প্রথমে ভেবাচাকা খেয়ে যায়। কিছুক্ষণ চুপ করে বসে থাকে সে। তারপর কপালে হাত ঘষে বিড়বিড় করে বলে, সারাটা দিন জনগণের গালি খেয়ে ঘরে ফিরলাম একটু শান্তির জন্য, আর এখানে এসে শুনতে হচ্ছে আমি নাকি পান্ডা। যাক বাবা, রিল্যাক্স ওয়াহেজ, রিল্যাক্স। একটু শান্ত হয়ে নিজের মনে আবার স্বস্তি করে নেয় সে। আসলে ধমকটা বোধহয় একটু বেশি জোরে দিয়ে ফেলেছি। ওদিকে সোফায় শুয়ে চোখ বুজে ফেলে আনবি। বুক চিরে বেরিয়ে আসে একটা ভারী দীর্ঘশ্বাস। অভিমান আর অসহায়ত্ব নিয়ে মনে মনে সে নিজেকে সঁপে দেয় ওপরওয়ালার কাছে। সব তোমার হাতে রব্বুল আলামিন। তুমি চাইলেও আমার এই এলোমেলো জীবনটা সুন্দর করে সাজিয়ে দিতে পারো। একমাত্র তোমার দয়াতেই তো সম্ভব। খাওয়া শেষ করে নিজেই খাবারটি তুলে নিয়ে ওয়াহেজ ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে কিচেনে গিয়ে ট্রেটা রেখে আসে। দেশের প্রেসিডেন্ট সে, অথচ তার জীবনযাপন কোনো বিলাসিতার ছোঁয়া নেই। সবকিছুর ভীষণ পরিমিত, ছিমছাম। এই বিশাল বাড়িতে কাজের লোক হাতে গোনা মাত্র দুজন। নিয়ম একটাই, প্রেসিডেন্ট হও বা যেই হও, নিজের ছোটখাটো কাজগুলো নিজেকেই করতে হবে। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে কপালে চিন্তার ভাঁজ পড়ে ওয়াহেজের। পাকিস্তানের সাথে শেল্টার নিয়ে একটা চুক্তিতে গিয়েছিলে, কিন্তু জনগণ এই বিষয়টা কিভাবে নেবে সে চিন্তায় যান যায় যায় অবস্থা। কোন একটা সিদ্ধান্ত নিয়ে হাজারটা ঝামেলা এলে জোটে পিছু ছাড়ে না। কিন্তু চিন্তিত মুখে রুমে ঢুকে এক নজর সোফার দিকে তাকায় ওয়াহেজ। আনভি পা থেকে মাথা পর্যন্ত কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। দৃশ্যটা দেখে ওয়াহেজ ভুরু কুঁচকে যায়। মনে মনে ভাবে, নিশ্চয়ই ভেতরে ভেতরে ফোন ঘাটছে। তাই এভাবে চোরের মতো লুকিয়ে আছে। এই ভেবে ওয়াহেজ রুমের মেন লাইটটা অফ করে দেয়, দিয়ে আবছন্দ করে বিছানায় উঠতে উঠতে গলায় চড়া করে বলে, শোনো, এই ঘরে থাকতে হলে এত রাত পর্যন্ত ফোন ঘাটাঘাটি করা যাবে না। কড়া নিষেধাজ্ঞা নিয়ে বলে দিলাম। ওয়াহেজের কথা শুনে কাঁথাটা মুখের ওপর থেকে এক ঝটকায় সরিয়ে দেয় আনভি। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে ওয়াহেজের দিকে তাকিয়ে বলে, চোখে কি সত্যেরটার সঙ্গে নিয়ে চলেন নাকি আপনি? না দেখলে তো সবই বুঝে ফেলেন।
অহেজ বিছানায় উঠে বালিশে মাথা রাখতে রাখতে বলে, বেশ ভাব নিয়ে কেটে বলে, চোখ 17টা হোক আর 18টা হোক, যা বোঝার আমি বুঝেছি, ফোন রেখে দাও। এখন এত রাতে ফোন চালানোর কোনো প্রয়োজন নেই। আনভিবা চরম বিরক্তি নিয়ে বলে ওঠে, আজব তো, আমি ফোন চালাচ্ছি না। খামোখা এত কথা বলছেন কেন? আনভির গলায় আত্মবিশ্বাস দেখে অহেজ পাশ ফিরে তাকায়। আবছা আবছা আলোয় খেয়াল করে দেখে সত্যি মেয়েটার হাতে কোনো ফোন নেই, সে শুধুই শুয়েছিল। এ দেখে মুহূর্তেই চুপসে যায় ওয়াহেজ। নিজের ভুল বুঝতে পেরে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে। আপন মনে মনে জিভ কেটে ভাবে, ইস, বারবার প্রেসিডেন্ট প্যাংচায় পড়ে যাচ্ছে। এই মেয়ের ধবলে পড়ে লজ্জায় ঢাকতে আর কোনো কথা বাড়ায় না সে। ধীরে ধীরে চোখ বুজে নেয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলে, আল্লাহ ভালো জানে আগামীকাল আমার জন্য আবার কি অপেক্ষা করছে। ঘড়ির কাঁটা রাতে একটা ছুঁই ছুঁই, চারদিকে নিস্তব্ধতা হয়ে আছে। অহেজ তাহাজ্জুদে নামাজ শেষ করে জায়নামাজে বসে আছে, কিন্তু মনটা আজ কিছুটা স্থির হচ্ছে না। বারবার দৃষ্টি চলে যাচ্ছে সোফার দিকে। আনভি এখনো ঘুমে আচ্ছন্ন। অহেজের বুকের ভেতরটা কেমন খসখস করছে। সে মনে মনে অধীর আগ্রহে অপেক্ষা করে, এই বুঝি আনভি উঠবে, অজু করে তার পাশে নামাজে দাঁড়াবে। কিন্তু কই, মেয়েটা তো ওঠার নামগন্ধ নেই, এমনকি কোনো অ্যালার্মও বাজছে না। অহেজের ভুরু কুঁচকে আসে। সে নিজে আর আনভি কি তাহাজ্জুদ পড়বে না? ওই একদিনই কি শুধু পড়েছিল? না না, প্রশ্নের মনে অস্থির হয়ে ওঠে না, আর ভাবতে পারছে না অহেজ। সে ধীর পায়ে জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়ালো, পা টিপে টিপে এগিয়ে আসে আনভির শিওরে। আনভির সামনে দাঁড়িয়ে একরাশ সংকোচ আর আগ্রহ নিয়ে বলে, বুকের ভেতরে ঢক করে ওঠে। কিভাবে ডাকবে? গায়ে হাত দিয়ে ডাকবে নাকি দূর থেকে আওয়াজ দেবে? এসব ভেবে বেশ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে ওয়াহেজ। অবশেষে সাহস করে ভর নিয়ে হালকা ঝুঁকিয়ে আনভির মুখের ওপর থেকে কাঁথাটা তুলতেই খুব মোলেম স্বরে ডাকে, এই মেয়ে, উঠবে না? নামাজ পড়বে না? একবার, দুইবার, টানা 4বার ডাকার পর পঞ্চমবারে আনভি কপাল ভাঁজ পড়ে। খুব কষ্টে চোখের পাতা মেলে একটু ফাঁক দেয়। ঘুমের ঘোর এখনো কাটেনি। সেই নিবু নিবু চোখে ওয়াহেজের দিকে তাকে অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করে, কিসের নামাজ? ওয়াহেজ চোখের দিকে তাকিয়ে ছোট্ট করে উত্তর দেয়, তাহাজ্জুদ। আনভি এবার পুরোপুরি সজাগ হয়, মস্তিষ্ক ঘুরে প্রবল রেশ। তাই সে আধবোঝা চোখে বিড়বিড় করে বলে, আমার নামাজ নেই, এখন পড়বো না। বললেই সে পাশ ফিরে আবারও কাঁথাটা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। আনভির কথা শুনে ওয়াহেজ মুহূর্তেই যেন যেন থমকে যায়, কান দুটো দিয়ে গরম হাওয়া উঠে যায়। একই কথা শুনলো, মেয়েটা ঘুমের ঘোরে কি নির্দ্বিধায় বলল এই কথাটা। যদিও বিষয়টি লজ্জার কিছু নেই, এটি নিতান্তই স্বাভাবিক এবং প্রকৃতিক একটি ব্যাপার। তবু অহেজের যেন ভীষণ অস্বস্তি হলো, লজ্জা লাগলো। নিজের বোকামের কথা ভেবে সে দ্রুত পায়ে সেখান থেকে সরে যায়। মনে মনে ভাবে, কেন যে আগ বাড়িয়ে ডাকতে গেল। ধ্যাত। এই পর্যন্ত ছিল হচ্ছে পর্ব 4। এই গল্পটার পর্ব লেখিকা অনেক ছোট ছোট করে দিছে। তাই তো বলি, সানজিদা আপু রেগুলার পর্ব কিভাবে দেয়? উনি তো অনেক লেট করে স্নিগ্ধ বিষে। তো প্রেসিডেন্ট কেমনে এত আগে আসে? এখন দেখি অনেক ছোট ছোট পর্ব আসে। এখানে কিন্তু আমি আজকে 2টা পর্ব দিছি, 3 আর 4।